বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় পঞ্চম পর্বের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস ক্লাসটা অংশগ্রহণ করবে, খুব দ্রুত ক্লাসে অ্যাটেন্ড করো। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাবেদা। সেটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়। গত ক্লাসে আমরা হিসাবের শ্রেণীবিভাগ আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে জাবেদা। এখানে কিছু আমাদের গাণিতিক প্রবলেমও কিন্তু আছে। তো তোমরা সাউন্ডটা ক্লিয়ার কিনা এবং লেখাটা ঠিকঠাক মতো বোঝা যায় কিনা একটু কমেন্ট করে জানাও প্লিজ। আমি এখনই শুরু করব। সাউন্ডটা ক্লিয়ার কিনা এবং বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। যদি সাউন্ড ক্লিয়ার হয় এবং লেখা দেখা যায় তাহলে এখনই আমি স্টার্ট করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাবেদা। ইংরেজিতে যেটাকে বলা হয় জার্নাল। জার্নাল মানে হচ্ছে জাবেদা। জাবেদা বলতে কি বোঝায়? জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বহি। একটা ব্যবসা প্রতিষ্ঠানের বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের দৈনন্দিনের হিসাব প্রথমে যে বহিতে লিপিবদ্ধ করা হয় সেই বইটার নাম হচ্ছে জাবেদা। তাহলে জাবেদা কি দাঁড়াচ্ছে? যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের দৈনন্দিনের হিসাব প্রথমে যে বহিতে লিপিবদ্ধ করা হয় সেই বইটার নাম হচ্ছে জাবেদা। তাহলে জাবেদাটা আমরা জানলাম। এই জাবেদাকে আরও বিভিন্ন নামেও ডাকা হয়। এর আরও কিছু অল্টারনেটিভ নাম আছে। জাবেদার অন্যান্য নামগুলো কি কি? জাবেদার অন্যান্য নাম বা অনেক সময় পরীক্ষায় থাকে যে জাবেদাকে আর কি কি নামে অভিহিত করা হয়, অর্থাৎ জাবেদার আর কিছু অল্টারনেটিভ নাম আছে, সেই নামগুলো কি কি? তো জাবেদাকে এক নম্বরে বলতে পারি যে জাবেদা হচ্ছে প্রাথমিক হিসাবের বহি। জাবেদাকে বলা হয় প্রাথমিক হিসাবের বহি বা খসড়া হিসাবের বহি। আমরা যখন ক্লাস করি তখন আমরা স্টুডেন্ট লাইফে তখন কি করি যে কিছু নোট খাতা তৈরি করি, কিছু রাফ খাতা তৈরি করি। রাফ খাতাতে আমরা কি করি? সকল কিছুই লিখি, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং এরকম। আবার যখন নোট খাতা করি তখন কিন্তু এগুলো সেপারেশন করা হয়, যে বাংলার জন্য একটা, ইংরেজির জন্য একটা, ম্যাথের জন্য একটা, অ্যাকাউন্টিংয়ের জন্য একটা, এরকম সাবজেক্ট ওয়ারি আমরা নোট করে থাকি। তো সেটা হচ্ছে পাকা খাতা। আর একটা হচ্ছে খসড়া বা রাফ খাতা। তো সেরকম জাবেদা হচ্ছে হিসাবের একটা খসড়া বহি বা রাফ হিসাব, এটাকে আমরা বলতে পারি। কারণ এখানে আমরা যোজন, বিয়োজন, বিভিন্ন হিসাব আমরা এখানে এন্ট্রি করব। ক্রয়, বিক্রয়, নগদান, বাকি, এরকম যাবতীয় যত হিসাব আছে আমরা এই জাবেদায় লিপিবদ্ধ করব। পরবর্তীতে যখন আমরা খতিয়ান করব, এই খতিয়ানে হিসাবগুলোকে আমরা সেপারেট করে নিব, ওই যে নোট খাতার মতো। তখন আলাদা আলাদা হিসাব হবে এক এক নামে, যে নগদানের জন্য একটা হবে, আসবাবপত্রের জন্য একটা, ক্রয়ের জন্য একটা, বিক্রয়ের জন্য একটা, মূলধনের জন্য একটা, এরকম যতগুলো হিসাব থাকবে ততগুলো খতিয়ান হবে। আর জাবেদাতে যত হিসাব আছে সবগুলি আমরা জাবেদায় অন্তর্ভুক্ত করি। এই জন্য এটাকে খসড়া হিসাবের বহিও বলা হয়। 3 নম্বর, এটাকে বলতে পারি আমরা, এটা তো 2 নম্বর দিই আমরা। 2 নম্বর হচ্ছে এটা প্রাথমিক হিসাবের বহি হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটাকে আমরা বলি কালানুক্রমিক হিসাবের বহি। কালানুক্রমিক হিসাবের বহি, কারণ এগুলো হচ্ছে যে হিসাবকে আমরা তারিখ অনুযায়ী, দিনক্ষণ অনুযায়ী একটা সিরিয়ালি মেনটেন করি। এই জন্য এটাকে বলা হয় কালানুক্রমিক হিসাবের বহি। আবার এটাকে আমরা বলতে পারি 3 নম্বর মৌলিক হিসাবের বহি। মৌলিক হিসাবের বহি।
এটাকে আবার মৌলিক হিসাবের বহিও বলা হয়। কারণ হচ্ছে অ্যাকাউন্টিং এর যত হিসাব আছে সকল হিসাবের মৌলিক হিসাব হচ্ছে জাবেদা। জাবেদাই হচ্ছে সকল হিসাবের ভিত্তি। এই জন্যই জাবেদাকে মৌলিক হিসাবের বহিও বলা হয়। তারপর এটাকে আমরা বলতে পারি 4 নম্বরে এটাকে বলা হয় যে সাহায্যকারী হিসাবের বই। এটাকে বলা হয় সাহায্যকারী হিসাবের বহি। এটা হচ্ছে যে সকল হিসাবকে সে সহযোগিতা করবে, এই জন্য এটাকে বলা হয় সাহায্যকারী হিসাবের বহি। 5 নম্বর, নিচের দিকে তো দেখা যায় না, আমরা একটু উপরে লিখি। 5 নম্বর, এটাকে আমরা বলতে পারি দৈনন্দিন হিসাবের বই। এটাকে আবার বলা হয় দৈনিক হিসাবের বহি। এটাকে আবার দৈনিক হিসাবের বহিও বলা হয়। কারণ হচ্ছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন যে লেনদেনগুলো হয়, প্রতিদিনের লেনদেন এই জাবেদায় তারিখ অনুযায়ী আমরা লিপিবদ্ধ করে থাকি। এই জন্য এটাকে দৈনন্দিন হিসাবের বহিও বলা হয়। তাহলে এই হচ্ছে জাবেদার আরো অল্টারনেটিভ 5টা নাম। কেউ যদি বলে জাবেদা, ঠিক আছে। যদি বলে এটা প্রাথমিক হিসাবের বহি, তাহলেও সেটা ঠিক আছে। যদি বলে কালানুক্রমিক হিসাবের বহি, বলতে পারে মৌলিক হিসাবের বহি, বলতে পারে সাহায্যকারী হিসাবের বহি, বলতে পারে দৈনিক হিসাবের বহি বা প্রতিদিনের হিসাবের বহি। তাহলে এই বিভিন্ন নামেই জাবেদাকে ডাকা হয়। অনেক সময় পরীক্ষায় থাকে যে জাবেদাকে আর কি কি নামে অভিহিত করা হয়। লেখাগুলো দেখা যাচ্ছে কিনা বোর্ডের, এবং সাউন্ড ক্লিয়ার কিনা তোমরা একটু জানাও। আমি পরবর্তীতে আরও একটু আলোচনায় যাব। ক্লিয়ার কিনা একটু দেখো প্লিজ। তাহলে আমরা জাবেদার বিভিন্ন নামগুলো জানলাম। এবার আমরা জানবো যে জাবেদার কার্যাবলী, জাবেদার কাজটা কি। এবার আমরা জানবো জাবেদার কার্যাবলী। জাবেদার কি কি কাজ? জাবেদার কার্যাবলী 1 নম্বর যদি বলি, আমরা এর আগে বলছিলাম যে ডেবিট এবং ক্রেডিট হিসাবের শ্রেণী বিভাগের ক্ষেত্রে, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ। প্রথমে আমরা বলতে পারি এখানে কি করব, আমরা দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ। দুতরফা দাখিলা পদ্ধতি কোনটা? আমরা আগে বলছিলাম যে হিসাবের যে শাখায় দুটি পক্ষ থাকে সেটাকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। অর্থাৎ একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। এই জাবেদাতে আমরা ডেবিট এবং ক্রেডিটের প্রয়োগটা দেখাবো। তারপর হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে এটা তারিখের ক্রমানুসারে আমরা হিসাবটাকে লিপিবদ্ধ করব। তারিখের ক্রমানুসারে হিসাব লিপিবদ্ধ করো। অর্থাৎ যে লেনদেনটা আগে হয়েছে সেটা আগে লিপিবদ্ধ করব, যেটা পরে হয়েছে সেটা পরে লিপিবদ্ধ করব। অর্থাৎ কখনো এটা করা যাবে না যে লেনদেনে 1 তারিখ হয়েছে সেটা 1 তারিখেই করব, যেটা 5 তারিখ হয়েছে 5 তারিখে করব। এভাবে মাসের যতগুলো লেনদেন হবে সেগুলো তারিখের ক্রমানুসারে, আগেরটা পরে পরেরটা আগে, এটা কখনো করা যাবে না। অর্থাৎ যেটা আগে হয়েছে সেটাকে আমরা আগেই লিপিবদ্ধ করব, আর যেটা পরে হয়েছে সেটা পরে লিপিবদ্ধ করব। বলে তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করব। তারপরে হচ্ছে হিসাবের শৃঙ্খলা আনয়ন। হিসাবের
শৃঙ্খলা আনয়ন। অর্থাৎ আমরা যা বলছিলাম যে হিসাবের দুইটা পক্ষ থাকে, একতরফা দাখিলা পদ্ধতি, দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি কি থাকে? ডেবিট এবং ক্রেডিট। আর একতরফাতে যে কোনো একটা পক্ষ থাকে। তাহলে একতরফা দাখিলা পদ্ধতিটা কি? সুশৃঙ্খল না। আর দুতরফা দাখিলা পদ্ধতিটা কি? সুশৃঙ্খল। ডেবিট এবং ক্রেডিটে বিন্যস্ত করা হয়। এজন্য এটা কি করে? হিসাবের সুশৃঙ্খলতা আনয়ন করে। তারপরে হচ্ছে স্থায়ীভাবে হিসাবকে সংরক্ষণ। স্থায়ীভাবে হিসাব সংরক্ষণ। স্থায়ীভাবে যদি আমরা অনেকদিন হিসাবকে ধরে রাখতে চাই তাহলে আমাদের জাবেদার সহযোগিতা নিতে হবে। তারপরে হচ্ছে তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহ ও লিপিবদ্ধ করা। লিপিবদ্ধ করা। বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করব জাবেদার মাধ্যমে এবং লিপিবদ্ধ করব। বিভিন্ন তথ্য মানে সেগুলো লেনদেন সম্পর্কিত তথ্য, যেমন ক্রয় বিক্রয়, আসবাবপত্র, বিজ্ঞাপন খরচ, কর্মচারীদের বেতন, ব্যাংকে টাকা জমা দেওয়া, ব্যাংক থেকে টাকা ওঠানো, এরকম লেনদেনের বিভিন্ন তথ্য সরবরাহ করব এবং সেগুলো লিপিবদ্ধ করব। 5 নম্বর গেল। এবার 6 নম্বর আমরা বলতে পারি নির্ভুল তথ্য পরিবেশন। সেই তথ্যটা কি হতে হবে? নির্ভুল হতে হবে। নির্ভুল তথ্য উপস্থাপন। আমরা যে তথ্যটা করব সেটা হচ্ছে নির্ভুল হতে হবে। যেমন দোকানদারের কাছ থেকে 10,000 টাকার মালামাল ক্রয় করলাম, 5,000 টাকার মালামাল বিক্রয় করলাম, কর্মচারীদের বেতন প্রদান করলাম 20,000 টাকা। তো এগুলোর ডিজিট যদি ভুল হয় তাহলে পুরো হিসাবটাই কিন্তু আমার কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। যে 10,000 টাকা লিখতে যেয়ে শূন্য একটা বেশি লিখলাম, তাহলে শূন্য একটা বেশি লিখলে দেখা যাবে 1 লক্ষ টাকা হয়ে যাবে। আবার 10,000 টাকা লিখতে যেয়ে শূন্য যদি একটা কম লিখি তাহলে হয়ে যাবে 1,000 টাকা। তাহলে কিন্তু আমরা সঠিক তথ্য আমরা এখানে পাবো না। তাহলে কি করব? আমরা জাবেদার মধ্যে যে সঠিক যে তথ্য আছে সেগুলো আমরা উপস্থাপন করব। উপরেরগুলো আমরা একটু মুছে দেই, নিচের দিকে দেখা যায় না। সাত নম্বর বলতে পারি আমরা যে লেনদেনের ব্যাখ্যা। লেনদেনের ব্যাখ্যা। আমরা যখন জাবেদা করব তখন সেই ক্ষেত্রে কিছু বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন আসবে, ক্রয় আসবে, বিক্রয় আসবে, মূলধন আসবে, আসবাবপত্র আসবে, যন্ত্রপাতি আসবে, ব্যাংক আসবে, এরকম অনেক হিসাবের ক্লাসিফিকেশন আসবে। দেখা যাবে যে একটা হিসাব ডেবিট হচ্ছে আবার আরেকটা ক্রেডিট হচ্ছে। তখন সেই ক্ষেত্রে বিবরণের একটা ঘর থাকবে। সেই বিবরণের ঘরে আমরা একটা ব্যাখ্যা দিব যে কেন এটা ডেবিট হলো, কেন এটা ক্রেডিট হলো। অর্থাৎ লেনদেনের যে ব্যাখ্যাটা, যে ট্রানজ্যাকশনটা হলো, সেই ট্রানজ্যাকশনটা ডেবিট এবং ক্রেডিট কেন হলো, কিভাবে হলো, সেটার আমরা একটা ব্যাখ্যা দেব এই জাবেদাতে। এই জন্যই জাবেদার আরেকটা কাজ হচ্ছে যে লেনদেনের ব্যাখ্যা প্রদান করা। তারপরে আমরা এটা বলতে পারি এটা লেনদেনের প্রকৃতি বিশ্লেষণ করে। লেনদেনের প্রকৃতি বিশ্লেষণ। লেনদেনের প্রকৃতি বিশ্লেষণ করে। লেনদেনের প্রকৃতি মানে কি? অর্থাৎ লেনদেনের কিছু ক্লাসিফিকেশন থাকবে, প্রকারভেদ থাকবে। যেমন আমরা যদি বলি আসবাবপত্র হিসাব, ক্রয় হিসাব, আর একটা হচ্ছে বিক্রয় হিসাব, মূলধন হিসাব, ব্যাংক হিসাব। এই যে কোনটা কোন শ্রেণীর লেনদেন, বাকিতে হতে পারে, নগদে হতে পারে, ক্রয় ফেরত হতে পারে, বিক্রয় ফেরত হতে পারে, এরকম বিভিন্ন ধরনের হিসাব থাকবে। সেই হিসাবগুলোর প্রকৃতি আমরা বিশ্লেষণ করব জাবেদার মাধ্যমে। তো এই তো ছিল মোটামুটি জাবেদার কার্যাবলী, বা এটাকে আমরা জাবেদার বৈশিষ্ট্যও বলতে পারি। অনেক সময় থাকে
যে জাবেদার কি কি কার্যাবলী আছে, অথবা জাবেদার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তাই মোটামুটি হচ্ছে আমাদের জাবেদার বৈশিষ্ট্য বা কার্যাবলী। এখন আমরা এই যে ডেবিট এবং ক্রেডিট যে বিষয়টা ছিল, একতরফা দুতরফা দাখিলা পদ্ধতির যে প্রয়োগ জাবেদার মাধ্যমে, আমরা সেই প্রয়োগটা এখন ব্যাখ্যা করব। এখন জাবেদার একটা ছক আছে, ছকটা হচ্ছে এরকম, তোমরা একটু দেখো, থেকে নিয়ে যাই আমরা। প্রথমে আমরা দিব তারিখ, এখানে একটা তারিখ থাকবে। তারপর দিব আমরা, এখানে থাকবে বিবরণ। তোমরা খাতা কলমে ছকটা লিখে নাও, বিবরণ। তারপর এখানে দিব আমরা একটা খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা। এগুলো আমরা একটু মুছে দেই। এইখানে দিব আমরা ডেবিট, টাকার অঙ্কে প্রকাশিত, এই জন্য আমরা ব্র্যাকেটে দিব টাকা। আর এখানে হচ্ছে ক্রেডিট, এটাও টাকার অঙ্কে প্রকাশিত। এটা হচ্ছে জাবেদার একটা ছক। জাবেদা করতে হলে আমাদের এই ছকটা তৈরি করতে হবে। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা এতক্ষণ যে ব্যাখ্যাটা করলাম, সেক্ষেত্রে কি ছিল যে তারিখের ক্রমানুসারে হিসাবটাকে আমরা লিপিবদ্ধ করব। অর্থাৎ যে তারিখে যে লেনদেনটা হয়েছে সেটা ক্রমানুসারে, যেটা 1 তারিখে হয়েছে সেটা 1 তারিখে, 2 তারিখেটা 2 তারিখে, অর্থাৎ যেটা আগে হয়েছে সেটা আগে, যেটা পরে হয়েছে পরে, তারিখের ক্রমানুসারে আমরা লিপিবদ্ধ করব। তারপর আমরা একটা বিবরণ দিব এখানে। হ্যাঁ, বিবরণটা যে ডেবিট এবং ক্রেডিটের তার একটা নাম হবে, ডেবিট একটা নাম হবে, ক্রেডিট একটা তার নাম হবে। এবং সেই ক্ষেত্রে ওই যে জাবেদার ব্যাখ্যাটাও আমরা এই ঘরে দিব, বিবরণটাও দিব, পাশাপাশি ব্যাখ্যাটাও দিব। খতিয়ান পৃষ্ঠা যদি থাকে দিব, না থাকলে দিব না, কিন্তু অপশনটা আমাদের রাখতে হবে। তারপরে ডেবিট, তারপর হচ্ছে ক্রেডিট। জাবেদার নিয়মই হচ্ছে যে একটা টাকাকে একবার ডেবিট করতে হবে, আবার সেই সমপরিমাণ টাকাকেই আবার ক্রেডিটও করতে হবে। তো এখন আমরা একটা এক্সাম্পল যদি নেই, যে 10,000 টাকার মালামাল ক্রয় করা হলো। আমরা আগেই বলেছিলাম, তোমাদেরকে আমরা গত ক্লাসেও বলেছিলাম যে আমি একটা ছক দিয়েছিলাম যে কি কি ডেবিট হবে, কি কি ক্রেডিট হবে। তোমরা একটু ধারণা নিয়ে যাও এবং আজকে আলোচনার পরে বইটা খুলে আবার একটু দেখবে যে ওইখানে একটা তালিকা দেওয়া আছে, তালিকাটা তোমরা একটু মেমোরাইজ করার চেষ্টা করবা। পাশাপাশি যে আলোচনা করব সেগুলোর সাথে সেগুলো মিলিয়ে নিবা, তাহলে তোমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তো সেটা কি হচ্ছে যে 10,000 টাকার মালামাল ক্রয় করা হলো। তাহলে এখানে ক্রয় করলে দুইটা ঘটনা ঘটছে। ক্রয় করছি, তাহলে ক্রয় করলে আমি একটা সুবিধা ভোগ করছি, বিনিময়ে আরেকটা জিনিস আমি প্রদান করছি। আমরা আগেই বলেছিলাম যে সুবিধা গ্রহণকারী হচ্ছে ডেবিটর আর সুবিধা প্রদানকারী হচ্ছে ক্রেডিটর। তাহলে সুবিধা গ্রহণকারী, আমি যখন ক্রয় করছি, তাহলে ক্রয় করলে আমি একটা মালামাল পেয়েছি বুঝে, তাহলে ক্রয় হিসাবটা হবে কি ডেবিট। আর বিনিময়ে কি প্রদান করছি, নগদ টাকা প্রদান করছি, তাহলে যেটা প্রদান করছি সেটা হচ্ছে ক্রেডিট, আর যেটা গ্রহণ করছি সেটা হচ্ছে ডেবিট। জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আমাদের জাবেদার যতগুলো অঙ্ক আছে সব ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা বারবারই চলে আসবে এবং বারবারই আমাদের এই আলোচনায় এই বিষয়গুলো আসবে। যে 10,000 টাকার মালামাল ক্রয় করছি, তাহলে ক্রয় করলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে 10,000 টাকার মালামাল গ্রহণ করছি। কিভাবে গ্রহণ করছি? ক্রয় করার ফলে। ফলশ্রুতিতে ক্রয় হিসাবটা কি হবে? ডেবিট হবে। আর নগদ টাকা, ব্যবসার থেকে নগদ টাকা প্রদান করতে হয়েছে, তাহলে নগদ টাকাটা চলে গেছে, প্রদান করছি, তাহলে প্রদান যেটা করা হয় সেটা হচ্ছে ক্রেডিট, আর যেটা গ্রহণ করা হয় সেটা হচ্ছে ডেবিট। তাহলে কি হচ্ছে, ধরে নিলাম এটা 2000 কত দিব, 2000 মনে করো 2020 সাল,
2020 সালের জানুয়ারির 1 তারিখ 10,000 টাকার মালামাল ক্রয় করা হলো। তাহলে এখানে আমরা কি করব, লিখবো প্রথমেই ক্রয় হিসাব। ক্রয় হিসাব লেখা, ক্রয় হিসাবটা কি ডেবিট, ডেবিট লেখা, ডেবিটের করে 10,000 টাকা, 10,000 টাকা। এখানে ডাকটা কি ছিল, ডাকটা কিন্তু দেওয়া থাকবে পরীক্ষায়, যে 10,000 টাকার মালামাল ক্রয় করা হলো। তোমরা ভালো করে ইচ্ছা করলে খাতায় লিখে নিতে পারো যে ডাকটা কি ছিল, যে 10,000 টাকার মালামাল ক্রয় করা হলো, সেটার জাবেদাটা আমরা করতেছি। তো 10,000 টাকার মালামাল যখন আমরা ক্রয় করলাম, তাহলে ক্রয় করলে 10,000 টাকার মালামাল ব্যবসায় আসছে, যার জন্য ক্রয় হিসাবটা হচ্ছে ডেবিট। বিনিময়ে কি করছে, নগদ টাকা প্রদান করছে, তাহলে নগদান হিসাব কি হবে, নগদান হিসাব হয়ে যাবে ক্রেডিট। ক্রেডিট লেখা, ক্রেডিটের করে 10,000 টাকা। এই আমরা আগেই বলছিলাম জাবেদায় যে একই টাকা একবার ডেবিটের করে হবে, আবার সেই টাকাটাই ক্রেডিটের করে হবে, শুধু এই বিবরণের ঘরে তার নামটা চেঞ্জ হবে। তাহলে জাবেদার অঙ্কে আমাদের মূল বিষয়টাই হচ্ছে এই জায়গায়, যে এখানে তো 10,000, এখানে 10,000, বা 5,000 থাকলে এখানেও 5,000, এখানেও 5,000, এটাই হবে। কিন্তু যখন আমরা বিবরণের ঘরে লিখব, তখন সেই লেখাটাই হচ্ছে মূল বিষয়। তো আমরা আগেই বলেছিলাম যে সুবিধা গ্রহণকারী হচ্ছে ডেবিটর, সুবিধা প্রদানকারী হচ্ছে ক্রেডিটর। সুবিধা গ্রহণকারী যে সুবিধা গ্রহণ করে সেটা হচ্ছে ডেবিট, আর যে সুবিধা প্রদান করে সেটা হচ্ছে ক্রেডিট। তাহলে এনে সুবিধা গ্রহণকারী কি করছে, 10,000 টাকার মালামাল গ্রহণ করছে, কিসের ফলে, ক্রয়ের ফলে। ফলশ্রুতিতে ক্রয় হিসাব হচ্ছে ডেবিট, আর বিনিময়ে 10,000 টাকা নগদ প্রদান করছে। নগদ হিসাবকে বলা হয় নগদান হিসাব, এই জন্য নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। এখানে ব্যাখ্যার করে আমরা লিখব, যেহেতু বিবরণটা এরকম, যেহেতু নগদে মালামাল ক্রয় করা হলো, ক্লিয়ার কিনা দেখো। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে একটু কমেন্ট করে জানাও, এটা আমি আরেকটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা একটা জাবেদার ব্যাখ্যা করলাম। এখন সেম আরেকটা এরকমই আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ধরে নিলাম এটা জানুয়ারির মনে করো 4 তারিখ, বলা হলো যে 5,000 টাকার মালামাল বিক্রয় করা হলো, 5,000 টাকার মালামাল বিক্রয় করা হলো। তো 5,000 টাকার মালামাল যখন বিক্রয় করব, তখন কি হবে, এটার বিপরীত হবে। ক্রয়ে যা হয়েছে বিক্রয়ে কি হবে, তার বিপরীত, কারণ একটা আরেকটার বিপরীত। ক্রয়ের বিপরীত কি বিক্রয়, বিক্রয়ের বিপরীত কি ক্রয়। তাহলে ক্রয়ে যা হয়েছে বিক্রয়ে কি হবে, তার বিপরীত হবে। কেন হবে, কারণ আমি যখন বিক্রয় করছি, তাহলে বিক্রি করলে আমার ব্যবসাতে কি আসছে, নগদ টাকা ইন করছে, বিনিময়ে আমার ব্যবসার থেকে 10,000 টাকার মালামাল প্রদান করা হয়েছে। তাহলে এখানে কি হবে, বিক্রয় হিসাব, নগদান হিসাবটা কি হয়ে যাবে, এখানে নগদান হিসাবটা হয়ে যাবে ডেবিট। দেখো এটার বিপরীত, কারণ এখানে নগদান হিসাব ছিল কি ক্রেডিট, আর এখানে নগদান হিসাব হবে ডেবিট। ডেবিট রেখা, ডেবিটের করে 5,000, এই, আর এখানে হবে কি বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। লেখা ক্রেডিটের করে 5,000 টাকা। ওই যে একই কথা, কি সুবিধা গ্রহণ করলাম, কি সুবিধা প্রদান করলাম। যখনই 5,000 টাকার মালামাল বিক্রয় করছি, তাহলে আমি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ 5,000 টাকা রিসিভ করছি, অর্থাৎ ব্যবসার 5,000 টাকা আমি গ্রহণ করছি। এই জন্য নগদান হিসাবটা হচ্ছে ডেবিট, আর বিনিময়ে আমি 5,000 টাকার মালামাল প্রদান করছি, যার কাছ থেকে টাকা নিয়েছি তাকে 5,000 টাকা
মালামাল প্রদান করা হয়েছে, এই জন্য বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। তোমরা কিছু কিছু জিনিস মনে রাখবা এবং নোট করে রাখবা যে ক্রয় হিসাব অলওয়েজ ডেবিট হয়, বিক্রয় হিসাব অলওয়েজ ক্রেডিট হয়। এগুলো কিন্তু মনে রাখতে হবে যে ক্রয় মানেই ডেবিট, বিক্রয় মানেই ক্রেডিট। নগদান কিন্তু চেঞ্জ হতে পারে, নগদান হিসাব ডেবিটও হতে পারে, নগদান হিসাব ক্রেডিটও হইতে হবে। সেটা বুঝতে হবে লেনদেনের প্রকৃতির উপর, যে নগদ টাকাটা প্রদান করলাম না নগদ টাকাটা গ্রহণ করলাম। নগদ টাকা যদি গ্রহণ করি সেই ক্ষেত্রে নগদান হিসাব হবে ডেবিট, আর নগদ টাকা যদি প্রদান করি তাহলে সেই ক্ষেত্রে নগদান হিসাব হবে ক্রেডিট। আর এই দুইটা কিন্তু ফিক্সড, ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব। ক্রয় হিসাব সবসময় কি হবে? ডেবিট হবে, আর বিক্রয় হিসাব সবসময় কি হবে? ক্রেডিট হবে। তোমাদের খাতা কলমে বিষয়গুলো লিখে নাও, তোমরা যখন ক্লাস করবে পাশাপাশি খাতা কলম রাখবে, কিছু কিছু জিনিস নোট ডাউন করতে হবে। অনেক সময় পরীক্ষায় মানে বইয়ে দেখবা বিষয়গুলো স্পষ্ট না, আমি যেভাবে স্পষ্ট করে দিব, এর জন্য একটু নোট ডাউন করে নেবা। দেন ক্রয় হিসাবটা হচ্ছে, এটা অলওয়েজ লিখে রাখো যে ক্রয় হিসাবটা ডেবিট আর বিক্রয় হিসাবটা হচ্ছে ক্রেডিট। নগদান ডেবিটও হইতে পারে, নগদান ক্রেডিটও হইতে পারে, সেটা ডিপেন্ড করবে ব্যবসায়ের লেনদেনের প্রকৃতির উপর। যে নগদ টাকাটা যদি গ্রহণ করি তাহলে হবে ডেবিট, আর নগদ টাকাটা যদি প্রদান করি তাহলে সেটা হবে ক্রেডিট। তাহলে উপরেরগুলো আমরা একটু মুছে দেই, কারণ নিচের দিকে লেখা বোঝা যায় না। সবটা এরকমই থাকবে, এখানে আমরা এখন ব্যাখ্যা করব। এগুলো আমরা একটু মুছে দেই। এখন আমরা একটা জিনিস দিই, এবার ক্রয় জানলাম, বিক্রয় জানলাম। এবার জানুয়ারির ধরে নিলাম 8 তারিখ, কর্মচারীদের বেতন প্রদান করা হলো 20,000 টাকা। কর্মচারীদের বেতন প্রদান করা হলো 20,000 টাকা। তোমরা যারা ক্লাসে আছো লাইভে, তোমরা একটু লিখে নাও খাতায়, পরবর্তীতে বুঝতে সুবিধা হবে, কারণ আমি তো এটার বোর্ডে লিখতেছি না। খাতায় লিখে নাও যে কর্মচারীদের, এভাবে লিখে নাও জানুয়ারির 8 তারিখ কর্মচারীদের বেতন প্রদান করা হলো 20,000 টাকা। জানুয়ারির 8 তারিখ কর্মচারীদের বেতন প্রদান করা হলো 20,000 টাকা। তাহলে এখানে দেখো, আমরা আগেই বলেছিলাম গত ক্লাসে যখন হিসাবের শ্রেণী বিভাগ, হিসাব লিখন পদ্ধতি, সেই সময় আমরা আলোচনা করেছিলাম যে ব্যবসার যাবতীয় ব্যয় কি হয়? ডেবিট হয়। যে ব্যয় বাড়লে ডেবিট, ব্যয় কমলে ক্রেডিট, এরকম একটা ছক তোমাদের আমি লিখে দিয়েছিলাম বোর্ডে। যে দায়ের ক্ষেত্রেও তাই, যে দায় যদি বাড়ে ডেবিট, কমলে হচ্ছে ক্রেডিট। তাহলে ব্যয় কি বলেছিলাম? যে কর্মচারীদের বেতন প্রদান করা হলো। বেতনটা কি? ব্যবসার এক ধরনের খরচ। তাহলে ব্যবসার খরচটা সবসময় ডেবিট হয়, মনে রাখবা। ব্যবসার যাবতীয় খরচ, ক্রয়টা যেরকম বলছিলাম যে ক্রয় হিসাব অলওয়েজ ডেবিট, বিক্রয় হিসাব কি? অলওয়েজ ক্রেডিট। একইভাবে ব্যয়ের ক্ষেত্রেও ব্যবসার যাবতীয় ব্যয় সবসময় কি হবে? ডেবিট হবে। তাহলে বেতনটা কি? ব্যবসার খরচ, কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে, যে কোনো ধরনের খরচ। তাহলে এটাকে আমরা বলবো বেতন হিসাব। বেতন হিসাব, বেতন হিসাব হচ্ছে ডেবিট। লেখা ডেবিটের করে 20,000 টাকা। এই বেতন হিসাব ডেবিট। এখন এই বেতনটা কি করছি? কর্মচারীদের নগদে প্রদান করছি, তাহলে ব্যবসার নগদ টাকা প্রদান করতে হয়েছে। তাহলে এই ক্ষেত্রে নগদান হিসাবটা কি হয়ে যাবে? ক্রেডিট। আমরা আগে বলেছিলাম যে যে জিনিসটা প্রদান করব সেটা হচ্ছে ক্রেডিট। নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। কত টাকা? 20,000 টাকা। আমার জাবেদাটা কি ছিল? লেনদেনটা ছিল এরকম যে জানুয়ারির 8 তারিখ কর্মচারীদের বেতন প্রদান করা হলো 20,000 টাকা। তাহলে বেতনটা কি? ব্যবসার খরচ,
তাহলে ব্যবসার যে কোনো ধরনের খরচ কি হবে, ডেবিট হবে। তাহলে বেতনও একটা খরচ, যার জন্য বেতন হিসাব হচ্ছে ডেবিট, লেখা ডেবিটের করে 20,000 টাকা। আমরা আগেই বলেছিলাম যে জাবেদার নিয়মটাই হচ্ছে যে যে পরিমাণ টাকা ডেবিটের ঘরে বসাবো ঠিক সমপরিমাণ টাকা আবার আমরা ক্রেডিটের ঘরেও বসাবো। এখন এই বেতনটা কি নগদ প্রদান করতে হয়েছে, তাহলে নগদ যেহেতু প্রদান করেছি যার জন্য নগদান হিসাব হচ্ছে ক্রেডিট, লেখা ক্রেডিটের ঘরেও 20,000 টাকা লিখেছি। এখন এটার একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা এখানে আমরা লিখে দিব। যেহেতু নগদে বেতন প্রদান করা হলো, অর্থাৎ যে কাজটা করছি এখানে সেই জিনিসটাই লিখব। যে কাজটা করেছি আমি ডেবিট ক্রেডিট করতে যাইয়া সেই কথাটাই আমরা এখানে লিখে দেবো। এটা হচ্ছে জাবেদার ব্যাখ্যা, এটাকে বলা হয় জাবেদার ব্যাখ্যা। যে এটা যে ডেবিট ক্রেডিটটা হলো কিভাবে হলো, যেহেতু নগদে বেতন প্রদান করা হলো, বেতনটা খরচ যে জন্য বেতন হিসাব ডেবিট, আর বেতনটা নগদে প্রদান করেছি যার জন্য নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। লেখাগুলো দেখা যায় কিনা তোমরা দেখো, কোনো প্রবলেম হলে একটু কমেন্ট করে জানাও। এখন এটা একটু মুছে দিই আমরা। এখন আমরা আরেকটা ট্রানজেকশন নিব, তোমরা একটু খাতায় লিখে নাও যারা ক্লাসে আসো লাইভে। এটা নাও জানুয়ারির 10 তারিখ, ব্যাংকে 10,000 টাকা জমা দেওয়া হলো। জানুয়ারির 10 তারিখ ব্যাংকে 10,000 টাকা জমা দেওয়া হলো, একটু লিখে নাও খাতায়। জানুয়ারির 10 তারিখ ব্যাংকে 10,000 টাকা জমা দেওয়া হলো। এখানে দেখো কি ঘটনা ঘটছে, যে জানুয়ারির 10 তারিখ ব্যাংকে 10,000 টাকা জমা দিচ্ছে। তাহলে এবার ব্যাংক কি করছে, টাকা গ্রহণ করছে। তাহলে গ্রহণ যে করবে সে কি ডেবিটর, কি গ্রহণ করলো, নগদ টাকা গ্রহণ করেছে। তাহলে কে গ্রহণ করছে, ব্যাংক। তাহলে এখানে আমরা লিখব ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব হয়ে যাবে ডেবিট, কারণ ব্যাংক এবার সুবিধা গ্রহণ করেছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, লেখা ডেবিটের ঘরে 10,000 টাকা, যে টাকাটা দেওয়া থাকবে। ব্যাংকে কি টাকা জমা দিছি, ব্যবসার নগদ টাকা জমা দিছি, তাহলে ব্যবসার নগদ টাকা প্রদান করতে হয়েছে। নগদান হিসাব কি হয়ে যাবে, এই ক্ষেত্রে নগদান হিসাব হয়ে যাবে ক্রেডিট, লেখা ক্রেডিটের ঘরে 10,000 টাকা। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে আমরা কি লিখবো, যেহেতু নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, কি লিখবো, যেহেতু নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাখ্যাটা আমি লিখলাম না, তোমরা লিখে নিও, যেহেতু নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে এটার বিপরীতটা আমরা এখন করি, তোমরা একটু খাতা লিখে নাও। এটা জানুয়ারির ধরে নিলাম 12 তারিখ ব্যাংক থেকে 8,000 টাকা উঠানো হলো, ব্যাংক থেকে 8,000 টাকা উঠানো হলো। তাহলে এটা কি হবে, এটার বিপরীত হবে। ব্যাংকে জমা দিলে যা হয় উঠাইলে কি হবে, তার বিপরীত। তাহলে এবার নগদান হিসাব কি হয়ে যাবে, নগদান হিসাব হয়ে যাবে ডেবিট, লেখা ডেবিটের ঘরে 8,000। কোথার থেকে টাকাটা উঠাইছি, কে টাকা প্রদান করছে, ব্যাংক। তাহলে ব্যাংক হিসাব হয়ে যাবে কি ক্রেডিট, ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট, লেখা ক্রেডিটের করে 8,000 টাকা। তাহলে দেখো এগুলো এখানে কিন্তু কোনো ফিক্সড হিসাব নেই। আগে যেমন বলেছিলাম আমরা যে ক্রয় হিসাব অলওয়েজ ডেবিট, বিক্রয় হিসাব অলওয়েজ ক্রেডিট, তারপরে হচ্ছে আর কি বলেছিলাম যে নগদানটা ডেবিটও হইতে পারে ক্রেডিটও হইতে পারে। আবার ব্যয় হিসাব অলওয়েজ কি হয়, ডেবিট। যাবতীয় ব্যয়, ব্যবসার যাবতীয় ব্যয় বা খরচ সবসময় ডেবিট হয়।
তাহলে এখানে কিন্তু ফিক্সড কোনো হিসাব নেই যে ব্যাংক হিসাব ডেবিটও হইতে পারে, ক্রেডিটও হইতে পারে, আবার নগদান হিসাব ডেবিটও হইতে পারে, ক্রেডিটও হইতে পারে। সেটা আমার লেনদেনের প্রকৃতির উপর বিশ্লেষণ করব। তাহলে দেখো যে আগের যে লেনদেনটা ছিল সেখানে ব্যাংক হিসাব ছিল ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর পরের যে লেনদেনটা হয়েছে সেই ক্ষেত্রে বিপরীত হয়ে গেছে, যে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ ধরুন বিবরণটা কি ছিল, আগের লেনদেনটা কি ছিল, যে জানুয়ারির 10 তারিখ ব্যাংকে 10,000 টাকা জমা দেওয়া হলো। আর পরেরটা কি ছিল, জানুয়ারি 12 তারিখে ব্যাংক থেকে 8,000 টাকা উঠানো হলো। তাহলে জমা দিলে যা হবে, উঠাইলে কি তার বিপরীত হবে, যার জন্যই এরকমটা হয়েছে। তাহলে জাবেদার আমরা একটা প্রাথমিক ধারণা দিলাম, এভাবে আমাদের জাবেদার অঙ্কগুলো করতে হবে। এখানে আরও আমাদের এন্ট্রি আসবে, পরবর্তীতে অনেক লেনদেন আছে, সেগুলো আমরা জাবেদায় অন্তর্ভুক্ত করব। পরীক্ষায় থাকবে এরকম একটা দেওয়া থাকবে তোমাদের, যে নিম্নলিখিত লেনদেনগুলোকে জাবেদায় অন্তর্ভুক্ত করো। ওইখানে কিছু লেনদেন দেওয়া থাকবে, সেগুলোকে এইভাবে আমাদের জাবেদায় অন্তর্ভুক্ত করতে হবে। আজকে যেহেতু আমরা প্রাথমিক ধারণা দিলাম, যেখানে আরও অনেক ট্রানজ্যাকশন আমাদের আসবে, পরবর্তী ক্লাসে আমরা সেই ট্রানজ্যাকশনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাসে অ্যাটেন্ড করেছো সবাইকে অশেষ ধন্যবাদ, এবং বাসায় যে বইটা খুলে এই আজকে যে আলোচনাগুলো করলাম সেগুলো বইয়ের সাথে একটু মিলিয়ে নেবে এবং সেগুলো একটু বোঝার চেষ্টা করবে। এবং বইয়ে এরকম দেখবে অজস্র উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো একটু ফলো করবে, তাহলে দেখবে যে অনেকটা বোধগম্য হবে। এবং যারা ক্লাসে অ্যাটেন্ড করো নাই, তোমরা যারা ক্লাসে আজকে অ্যাটেন্ড করেছো সবাইকে বলবা, এই ক্লাসে যদি ডিউ টাইমে অ্যাটেন্ড না করো তাহলে এই জাবেদার অঙ্কগুলো কিন্তু তোমরা করতে পারবে না। যে পরীক্ষার এই জাবেদায় কিন্তু একটা অঙ্ক কম্পালসারি থাকবেই, অর্থাৎ এই জাবেদায় একটা 10 নাম্বার থাকবে, ফাইনাল অ্যাকাউন্টে থাকবে 20 নাম্বার, অঙ্কে কিন্তু মোট আমাদের 30 নাম্বার থাকবে। এই জন্য এই যারা এই অঙ্কগুলো সঠিকভাবে করতে পারবা, অটোমেটিকলি পরীক্ষায় তাদের ভালো নাম্বার আসবে। তো আজকে এই পর্যন্তই থাকুক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।